আপনাদেরকে আমি একেবারে শুরু থেকেই বলতেছি যে যদি আপনারা NumPy জানেন তাহলে আপনারা TensorFlow অলরেডি জানেন এবং ওইটারই প্রুফ স্বরূপ এই ভিডিওটা। সো এই ভিডিওর টপিকটা একটু সুন্দরভাবে লিখে ফেলি। একটা মার্কডাউন সেলকে নিয়ে নিব। আমি যেই ফাইলে কোড করতেছিলাম ওই ফাইলটাকে ওপেন করে নিছি। আশা করি আপনারাও ওপেন করে নেবেন এবং আমি এটার একটা টাইটেলকে সেট করব, যেটার নাম দেব আমি টেনসর ভার্সেস NumPy। দুইটা এক্স্যাক্টলি সেম টু সেম জিনিস ধরতে গেলে, তারপরে আমি ভার্সেস লিখছি কেমনটা লাগে। যাই হোক, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন এবং আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। আমার একটা ডিসকর্ড সার্ভার আছে, আপনারা চাইলে সেখানেও আমার সাথে টেনসর ভার্সেস NumPy খেলা খেলতে পারেন, কোনো সমস্যা নাই। এবং এই ক্ষেত্রে আমরা NumPy ইনস্টল করে নেব। সো NumPy ইনস্টল করার জন্য প্রথমত টার্মিনাল ওপেন করতে হবে। যেহেতু আমি আমার জুপিটার নোটবুকটাকে এখানে রান করে রাখছি, সেহেতু আমি জুপিটার নোটবুকটাকে অফ করে দিব এবং অফ করে দেওয়ার পর অবশ্যই খেয়াল করতে হবে যে আমার এনভায়রনমেন্টটা অ্যাক্টিভেট আছে কিনা। আমি একটু ক্লিয়ার করে দেব। আপনি উইন্ডোজে হন, লিনাক্সে হন, ডাজেন্ট ম্যাটার। যদি কন্ডা ইনস্টল করা থাকে কমান্ডটা হবে কন্ডা ইনস্টল NumPy। যদিও আমি একেবারে প্রথম ভিডিওতেই এই সিরিজের NumPy ইনস্টল করছি, তারপরেও আপনাদেরকে আরও একবার দেখায় দিলাম। এন্টার প্রেস করলে ইনস্টলেশন শুরু হয়ে যাবে। যেহেতু আমার অলরেডি ইনস্টল করা আছে সেহেতু আমি জুপিটার নোটবুকটাকে আরও একবার স্টার্ট করে দিব যেন আমি একটু কাজ করতে পারি। এবং দেখতেই পারতেছেন ব্রাউজারে আবারও জুপিটার নোটবুক স্টার্ট হয়ে গেছে। আমার এটার কোনো কাজ নাই, আমি ফাইলটা ওপেন করে রাখছি। এটাকে রিলোড করে নিব এবং রিলোড করার পর রান অল সেলস বাটনে ক্লিক করতে পারি, কিন্তু আমি করব না, কারণ আগের কোনো কোড দিয়ে ধরতে গেলে আমার কোনো লাভ নাই। তো এই ক্ষেত্রে আমি ইম্পোর্ট করে নিব NumPy-কে। সো ইম্পোর্ট NumPy অ্যাজ np এন্ড এখন আমি NumPy অ্যারেস তৈরি করতে পারি। NumPy অ্যারেস কিভাবে তৈরি করে? আমি np.array নামক একটা মেথডকে পাওয়া যায় এবং এটার ভেতরে আমি সিম্পলি যে কোনো পাইথন অ্যারেকে পাস করতে পারি এবং সেলটাকে রান করার পর সাথে সাথে আউটপুটে দেখব আমার জন্য একটা NumPy অ্যারে তৈরি হয়ে গেছে। এবং এই জিনিসটা কি আমরা আগে কখনো দেখছি? হ্যাঁ, আমরা ঠিক উপরেই এখানে টেনসরফ্লো এর একটা র্যান্ডম টেনসর তৈরি করার সময় অ্যারে ব্রেকেট দিয়ে একটা লিস্টকে এখানে দেখতে পারছি। এবং NumPy অ্যারে আসলে এটাই সিম্পল জিনিস। ইটস এ নর্মাল অ্যারে যেটাকে অপটিমাইজ করতে করতে একেবারে আসমানে তুলে দেওয়া হয়েছে যেন এটা সিপিইউর সাথে সুপার ফাস্ট কাজ করে। টেনসরফ্লো এই NumPy অ্যারেটাকেই নিবে এবং এইটাকে অপটিমাইজ করতে করতে এমন ভাবে আসমানে তুলবে যে এটা সিপিইউ জিপিইউ দুইটার সাথেই যেন কাজ করতে পারে। এবং NumPy এর কিছু প্যারালালস আছে টেনসরফ্লো এর সাথে, যেমন NumPy থেকে আমি np.ones নামক একটা মেথডকে পাওয়া যায় যেটার মাধ্যমে আমি একটা অ্যারেকে তৈরি করতে পারি যেটার ভেতরে শুধু 1 থাকবে। আমি এখানে 5 লিখে দিলাম এবং রান করলে দেখবো আমাকে একটা অ্যারে দেওয়া হয়েছে যেখানে 5টা 1 আছে। সেম টু সেম np.zeros নামক একটা মেথডকে আমি পাওয়া যায় যেটার মাধ্যমে আমি একটা এমন অ্যারেকে তৈরি করতে পারি যেটাতে শুধু 0 থাকবে। সো আমি 10 লিখে দিলাম, রান করব এবং এখানে 10টা 0 বিশিষ্ট একটা NumPy অ্যারে তৈরি হয়ে গেছে। টেনসরফ্লোতেও আমরা সিমিলার একটা জিনিস পাই tf.ones নামে এবং tf.0 নামে, এবং এখানেও আমরা সিমিলারলি যে কোনো একটা ভ্যালুকে পাস করতে পারি। রান করে দিব, রান করলেই বলবে যে tf ইজ নট ডিফাইন্ড। আমি টেনসরফ্লোকে ইম্পোর্ট করতে ভুলে গেছি। সো উপরের লাইনটাকে আরেকবার রান করে দিব এবং বসে থাকবো যেন রানটা ঠিক মতো হয়ে যায়। হ্যাঁ, রান হয়ে গেছে ঠিকঠাক মতো, একেবারে নিচে চলে আসবো এবং এখন যদি আমি রান করে দিই তাহলে দেখতে পারবো যে সেম টু সেম উপায়ে একটা টেনসর তৈরি হয়ে গেছে, একটা কনস্ট্যান্ট টেনসর, এবং ওইটার শেপ হচ্ছে 10,0, তার মানে 10টা এলিমেন্ট আছে এবং আমরা সাইডেই NumPy অ্যারেটাকে দেখতে পারতেছি। আপনারা সেম জিনিসটা tf.0 এর মাধ্যমেও করতে পারেন। সো অনেক ক্ষেত্রেই NumPy এর সাথে টেনসরফ্লো এর আপনারা অনেক সিমিলারিটি দেখতে পারবেন। এবং আপনাদের যদি ভয় লাগে যে টেনসরফ্লো আমি শিখবো না, ডকুমেন্টেশন পড়বো না, আপনি ডাইরেক্টলি NumPy-তেই কাজ করতে পারেন। অলওয়েজ আপনি NumPy-তেই কাজ করবেন এবং NumPy এর বিভিন্ন কাজ করার পর সেটাকে আপনি টেনসরে রূপান্তর করে নিতে পারেন। তো কোনো একটা NumPy অ্যারেকে কিভাবে আপনি টেনসরে রূপান্তর করবেন, আমি এখানে একটা NumPy অ্যারেকে তৈরি করে নেব যেটার নাম দিব আমি অ্যারে, এবং আমি np.array নামক একটা মেথডকে নিয়ে নিতে পারি এখানে, এবং এখানে আমি সিম্পলি একটা উল্টাপাল্টা ভ্যালু বিশিষ্ট NumPy অ্যারেকে তৈরি করে নিতেছি। ব্র্যাকেট ক্লোজ করে দিব, রান করে দিব এবং অ্যারের ভেতরে সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু দেখার চেষ্টা করব। পরের সেলে অ্যারেটাকে প্রিন্ট করে দিলাম এবং দেখতে পারতেছি হ্যাঁ সবকিছু ঠিকঠাক মতোই আছে। এন্ড এখন আমি সিম্পলি tf.const
কনস্ট্যান্ট মেথডের মাধ্যমেই এই নামপাই অ্যারেটাকে ডাইরেক্টলি একটা টেন্সরে রূপান্তর করে ফেলতে পারি। সো আমি এখানে অ্যারেটাকে পাস করে দিব, রান করে দিব, এবং রান করলেই আমাকে বলবে মিসিং রিকোয়ার্ড পজিশনাল আর্গুমেন্ট, এবং আমাকে একটা এরর দেখানো হইতেছে। এমনটা তো হওয়ার কথা না। আমি কি করছি? এবং আমি একটা গাধা, আমি কনস্ট্যান্ট লেখার বদলে আমি কনক্যাট লিখছি। ভেরি নাইস, ও মাই গড, কি আর বলবো রে ভাই, আমি যে প্রোগ্রামিং করতে পারি না মাঝে মধ্যে নিজেই অবাক হয়ে যায়। এবং এখন যদি আমি রান করি তাহলে দেখতে পারবো যে কনস্ট্যান্ট ফাংশনটা ডাইরেক্টলি নামপাই অ্যারেকে একটা টেন্সরে রূপান্তর করে দিছে। আপনারা চাইলে ডেডিকেটেড একটা মেথডকেই ব্যবহার করতে পারেন, যেটা ডেডিকেটেডলি আপনার নামপাই অ্যারেকে একটা টেন্সরে রূপান্তর করবে। সেটার নাম হচ্ছে tf.convert টু টেন্সর ফাংশনটা, এবং এটার ভেতরেও আপনি যে কোনো একটা নামপাই অ্যারেকে অথবা অ্যারেকে পাঠিয়ে দিতে পারেন। আমি যদি রান করি তাহলে অলমোস্ট সেম টু সেম জিনিসটাকে আমরা দেখতে পারবো, এবং আমরা এখন এই টেন্সরটাকে আবারও সেই অ্যারে ভ্যারিয়েবলের ভেতরেই সেভ করে নিতে পারি। এতে করে আমাদের অ্যারে ভ্যারিয়েবলে এখন আর নামপাই অ্যারেটা থাকবে না, ডাইরেক্টলি আমরা এখন অ্যারেতে আমাদের টেন্সরটাকে পাওয়া যাব। এবং এভাবে আমরা একটা কনস্ট্যান্ট টাইপের টেন্সরে একটা নামপাই অ্যারেকে রূপান্তর করতে পারি। কিন্তু আপনারা জানেন যে কনস্ট্যান্ট টাইপের টেন্সরে আমরা কোনো ধরনের এক্সট্রা অপারেশন করতে পারি না। তো এই ক্ষেত্রে আমরা ভ্যারিয়েবল টাইপেও কি এটাকে ট্রান্সফার করতে পারি? হ্যাঁ, অবশ্যই পারি। আমরা tf.variable ক্লাসটাকে ডাইরেক্টলি ব্যবহার করব, এবং এটার ভেতরে আমরা নামপাই অ্যারেটাকে পাঠিয়ে দিতে পারি। যেহেতু আমাদের অ্যারেটা টেন্সরে রূপান্তরিত হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমি আমাদের উপরের সেলটাকে আরো একবার রান করব। এতে করে জিনিসপাতি একটু রিসেট হয়ে যাবে, আমাদের অ্যারে ভ্যারিয়েবলটা চেঞ্জ হয়ে আবারও নামপাই অ্যারেতে পরিণত হয়ে যাবে। যেহেতু আমি নিচে টেন্সরে রূপান্তর করছিলাম, একটু চেক করে নিতে পারি যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। জাস্ট উপরে একটা সেল তৈরি করব, এবং সেখানে আমি অ্যারেটাকে আরো একবার প্রিন্ট করে দিতে চাই। আউটপুটে দেখতে পারতেছি যে এখন এটা নামপাই অ্যারেতে রূপান্তরিত হয়ে গেছে। এন্ড এখন যদি আমি tf.variable সেলটাকে রান করে দিই তাহলে দেখতে পারবো আমাদের অ্যারেটা একটা ভ্যারিয়েবল টাইপের টেন্সরে রূপান্তর হয়ে গেছে, যেটা নিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি। সো এক কথায় নামপাই এবং টেনসরফ্লো একই সাথে ইন্টারচেঞ্জেবল। এবং আপনি আমাকে উল্টা কোশ্চেনটাও করতে পারেন যে ভাই, তাহলে আমি টেনসর থেকে কিভাবে নামপাইয়ে ট্রান্সফার করব, অথবা এটা কি আদৌ আমরা করতে পারি কিনা। বাইরে চরম লেভেলের ঝড় আসতেছে, এইরকম ওয়েদারটা আমার খুব ভাল লাগে, এবং এই ক্ষেত্রে আপনাদের সাথে পুরা ঝড় তোলা টপিক নিয়ে কথা বলতেছি। ও মাই গড, কি আর বলবো ভাই, মাঝখান দিয়ে যে কি লেভেলের পেইনফুল জিনিসপাতির ভিতর দিয়ে গেছি আমি, আয় হ্যাঁ হ্যাঁ রে কষ্ট। হ্যাঁ, আমরা সেটাও করতে পারি। সো উপরের ভ্যারিয়েবল টাইপের অ্যারেটাকে আমরা সিম্পলি টেন্সরে রূপান্তর করে দিতে পারি, অ্যান্ড সেলটাকে রান করে দিব, এবং আমরা এখন অ্যারেটাকে যদি দেখি তাহলে সেটা একটা ভ্যারিয়েবল টাইপে রূপান্তরিত হয়ে গেছে। অ্যান্ড আমরা এখন অ্যারে ডট নামপাই ফাংশনটাকে ব্যবহার করতে পারি। অ্যান্ড আমি একটু রান করে দেখি কি হয়, এবং এটা আমাকে উপরের অ্যারে ভ্যারিয়েবলে যে নামপাই ভ্যালুটা ছিল সেটাকে ডাইরেক্টলি ফেরত দিয়ে দিবে। এবং আমরা চাইলে এখন অ্যারে ভ্যারিয়েবলেই এটাকে সেভ করে নিতে পারি। এতে করে ইন্টারচেঞ্জেবলি আমরা সকল কাজ করতেছি। এবং আমি যখন শুরুতে টেন্সরফ্লো শিখতেছিলাম তখন আমি এভাবেই করতাম, এবং অ্যাকচুয়ালি এটা একটা অভ্যাসের মতো হয়ে গেছে। তো মাঝে মধ্যেই আমি দেখা যাবে যে নামপাই দিয়েই কাজ করতেছি, তারপর হঠাৎ করে এটাকে টেন্সরে রূপান্তর করতেছি স্পেসিফিক কোনো কাজ করার জন্য, তারপর সেটাকে আবার নামপাইয়ে রূপান্তর করতেছি। সো এই সকল জিনিস নিয়ে কনফিউজ হওয়ার মতো কিছু নাই। আমি যথেষ্ট ভালোভাবে এক্সপ্লেন করার চেষ্টা করব, এবং আমি ট্রাই করব যেন নামপাই এবং টেন্সরফ্লো এর কনভার্সনটা একটু কম করে। আমি জানি এটাতে আপনারা খুবই কনফিউজড হইতে পারেন, সো এই ক্ষেত্রে আমি এটাকে একটু পাশ কাটায় যাওয়ার চেষ্টা করব। তাও মাঝে মধ্যে হয়ে যেতে পারে, এই কারণে আগে স্পয়লার দিয়ে রাখতেছি। অ্যান্ড আমি অ্যারেটাকে যদি সেভ করে নিই অ্যান্ড আমি সেলটাকে রান করি তাহলে দেখতে পারবো যে আমাদের অ্যারেটা আবারও একটা নামপাই অ্যারেতে রূপান্তরিত হয়ে গেছে। সো এই ক্ষেত্রে ভিডিওটা শেষ করার আগে আপনাদেরকে কিছু প্রয়োজনীয় ইউজফুল ফাংশনালিটি দেখা দিতে চাই, অথবা অ্যাট্রিবিউটও বলতে পারেন। টেন্সরফ্লো আপনাদেরকে বিভিন্ন ধরনের ইনফরমেশন বের করতে সহযোগিতা করে। সো এই ক্ষেত্রে আমি নামপাই অ্যারেটাকে আবার একটু টেন্সরে রূপান্তর করে নেব। সো এই ক্ষেত্রে আমি অ্যারে ভ্যারিয়েবলটাকে নিয়ে নিব এবং tf.variableকে ব্যবহার করব, বড় হাতের ভি দিয়ে ভ্যারিয়েবল, অ্যান্ড ওইটার ভেতরে আমি অ্যারেটাকেই পাস করে দিব। এতে করে সেটা ভ্যারিয়েবল টাইপের টেন্সরে রূপান্তরিত হয়ে যাবে। অ্যান্ড রান করে দিলাম, অ্যান্ড নাও
আমরা এই টেন্সরটা থেকে টেন্সরের ডাটা টাইপটাকে বের করতে পারি ডট অপারেটরের মাধ্যমে। সো এটা বের করার জন্য ডি টাইপ নামক একটা মেথডকে দেওয়া হয়, অ্যাট্রিবিউটকে দেওয়া হয়, যেটার ভেতরে জাস্ট আমাদের টেন্সরের টাইপটা কি হবে সেটা স্টোরড অবস্থাতে থাকবে। টেন্সরের টাইপটা হচ্ছে ইন্টিজার 64, তার মানে আমাদের এই টেন্সরে যে ভ্যালুগুলো থাকবে সেগুলো ইন্টিজার 64 বিটের ভ্যালু বিশিষ্ট হবে। আমরা চাইলে শেপটাকেও বের করে নিতে পারি। সো অ্যারে ডট শেপ রান করব, তাহলে দেখতে পারবো যে আমাদেরকে একটা টেন্সর শেপ নামক অবজেক্টকে দেওয়া হয়েছে, যেটার ভেতরে একটা অ্যারে আছে এবং ওইটার ভেতরে 5 লেখা আছে। এর মিনিং হচ্ছে এই যে ভাই এই টেন্সরটা একটা 1 ডাইমেনশনাল অ্যারে, মানে একটা স্কেলার যেটার ভেতরে 5টা এলিমেন্ট আছে। আমরা দেখতে পারি যে আমাদের টেন্সরের ডাইমেনশনের সংখ্যা কত। সো ndim নামক একটা অ্যাট্রিবিউটকে দেওয়াই হয়, এটা আমি আগেও দেখাইছিলাম। আমি যদি রান করে দিই তাহলে আমাকে বলবে যে না, তোরা আমি কোনোভাবেই কমু না যে এই টেন্সরের নাম্বার অফ ডাইমেনশন কতগুলো আছে। এবং আমাকে ওইটাই বলা হইতেছে যে ভাই রিসোর্স ভ্যারিয়েবল অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট ndim, এবং এটা খুব সম্ভবত ভ্যারিয়েবল টাইপের টেন্সরসের জন্যই প্রযোজ্য, যেহেতু ভ্যারিয়েবল টাইপের টেন্সরসগুলো পরিবর্তিত হইতে পারে। সো মাঝে মধ্যে এগুলার ডাইমেনশনও চেঞ্জ হয়ে যেতে পারে, এবং এই কারণেই খুব সম্ভবত এই ভ্যারিয়েবল টাইপের টেন্সরগুলোর জন্য ndim অ্যাট্রিবিউটটা কাজ করতেছে না। তারপরেও আমরা একটু চেক করে নিতে পারি, লেটস সি ndim নামক কিছু আছে কিনা। না, এখানে ndim নামক কোনো কিছু নাই, কিন্তু কনস্ট্যান্ট টাইপের জন্য অবশ্যই আছে, সেটা আমি আপনাদেরকে দেখাইছিও। সো এই ক্ষেত্রে একটু সার্চ করে নেব টেন্সর ফ্লো ভ্যারিয়েবল ndim, জাস্ট দেখি আমরা এটা পাই কিনা। একটু ডকুমেন্টেশনে ঢুকেই ঘাইটা নেই। ওই যে বলছিলাম না ভাই যে মাঝে মধ্যেই জিনিসপাতি পরিবর্তিত হইতে থাকবে, আগে যেটা কাজ করে এখন সেটা কাজ নাও করতে পারে। তো এই ক্ষেত্রে আমি একটু খোঁজার চেষ্টা করব ndim আছে কিনা। না, আমি কোনো ndim নামক অ্যাট্রিবিউটকে ভ্যারিয়েবল টাইপের টেন্সরের জন্য দেখতে পারতেছি না। তার মানে আমরা এটাকে ডাইরেক্টলি ডট অপারেটরের মাধ্যমে ব্যবহার করতে পারবো না কনস্ট্যান্ট টাইপের টেন্সরের মতো। আমরা এখানে উপরে আরেকটা রেফারেন্স দেখতে পারতেছি, সেটা হচ্ছে tf.keras.ops.ndim। এটার মাধ্যমে কি আমরা যে কোনো টেন্সরের ডাইমেনশন বের করতে পারি। নতুন জিনিস শিখতেছি বয়স, নতুন জিনিস শিখতেছি। তো আমি এটাকে একটু কপি করে নিব, কপি করে কোডিং ফাইলে চলে আসবো এবং পেস্ট করে দিব। পেস্ট করে এটার ভেতরে অ্যারেটাকে পাস করে দিব এবং দেখি আমাকে সেম জিনিসটা দেখানো হয় কিনা। না, এটাও কাজ করে না। সো আমরা আসলেও ভ্যারিয়েবল টাইপ থেকে ndim অ্যাট্রিবিউটটাকে ব্যবহার করতে পারি না, এবং আমরা কোনোদিনই জানতে পারবো না আমাদের এই টেন্সরের ডাইমেনশনের সংখ্যা কয়টা। ইস, কত বড় লস হয়ে গেল ভাই। এখন আমি কেমনে কমু যে আমার টেন্সরের ডাইমেনশন কয়টা? ভাই আপনি গুনতে পারেন? আমার মনে হয় আপনি গুনতে পারেন, আঙ্গুল খাড়া করেন, ঠিক আছে? যখন আপনি কোনো একটা টেন্সরের শেপকে দেখবেন তখন আপনি ওই শেপের ভেতরে থাকা সংখ্যাগুলোর পরিমাণ গুনবেন। এখানে আমার টেন্সর শেপে একটা সংখ্যা আছে, মিনিং হচ্ছে যে এখানে একটা ডাইমেনশনই আছে। যদি এই অ্যারেটা এমটি থাকতো মিনিং হইতো যে কোনো ডাইমেনশনই নাই, তার মিনিং হচ্ছে যে এই টেন্সরটা একটা স্কেলার ভ্যালু। এবং আমি মাত্রই রিয়েলাইজ করলাম যে আমি হয়তো বা একটু আগে কোনো এক জায়গাতে 1 ডাইমেনশন বইলা স্কেলার বইলা ফেলছিলাম। ভেরি সরি ফর দ্য কনফিউশন। 0 ডাইমেনশন হইলে সেটাকে বলা হবে একটা স্কেলার, এবং 0 ডাইমেনশন হইলে আপনার শেপে কোনো ধরনের ভ্যালুই থাকবে না, একটা এমটি অ্যারে দিয়ে দেওয়া হবে আপনাকে। যদি 1 ডাইমেনশন হয় তাহলে সেটাকে বলা হবে একটা ভেক্টর, এবং সেই ক্ষেত্রে আপনার অ্যারেতে শুধুমাত্র একটা ভ্যালুই থাকবে। যদি 2 ডাইমেনশনাল হয় তাহলে 2টা ভ্যালু থাকবে, সেটাকে বলা হবে একটা ম্যাট্রিক্স। এবং 3টা ডাইমেনশন হইলে 3টা ভ্যালু থাকবে, 4টা ডাইমেনশন হলে 4টা ভ্যালু থাকবে। ডাজেন্ট ম্যাটার, জাস্ট আপনি গুনে ফেলবেন যে আপনার শেপের ভেতরে কয়টা ভ্যালু আছে, এবং তার মাধ্যমে আপনি বুঝা যাবেন যে আপনার টেন্সরের ডাইমেনশন কতগুলা। এটাই অনেক কঠিন ছিল ভাই, বুঝতে খুব কষ্ট হয়ে গেছে। তো আশা করি আপনারা এই সকল জিনিসপাতিগুলো বুঝতে পারছেন, বুঝা নিজেদের মতো একটু হালকা পাতলা প্র্যাকটিসও করতে পারবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। পরবর্তী ভিডিওতে আমরা টেন্সরে কিভাবে ইন্ডেক্সিং করতে হয় সেগুলো সম্পর্কে জানার চেষ্টা করব।